ওজে সিম্পসন কেস, মানে এমন একটা ঘটনা যা শুধু আমেরিকাকে নাড়িয়ে দিয়েছিল তাই না, মনে হয় যেন একেবারে দুটো ভাগে ভাগ করে ফেলেছিল, তাই না? একদম। আমরা আজ ওই কেসটার গভীরে যাব। আমাদের কাছে যা তথ্য আছে সেগুলো একটু নেড়েচেড়ে দেখব। বোঝার চেষ্টা করব কেন ১৯৯৪ সালের ওই হত্যাকাণ্ডটা মানে শুধু একটা ক্রাইম আর তার বিচার ছিল না। ঠিক, বরং আমেরিকার সমাজ, তার বিচার ব্যবস্থা, মিডিয়া, এমনকি রেশিয়াল সম্পর্ক সবকিছুর যেন একটা জটিল আয়না হয়ে উঠেছিল ঘটনাটা। ঠিক তাই। আর শুরুটা ১৯৯৪ সালের ১২ই জুন, লস অ্যাঞ্জেলেস। একটা মানে ভয়ঙ্কর রাত। নিকোল ব্রাউন সিম্পসন, ওজের প্রাক্তন স্ত্রী, আর তার বন্ধু রন গোল্ডম্যান, তাদের বাড়ির বাইরে খুন করা অবস্থায় পাওয়া গেল, খুব নৃশংসভাবে। আর সন্দেহের তীরটা মানে প্রায় সাথে সাথেই চলে গেল ওজে সিম্পসনের দিকে। আমেরিকান ফুটবলের বিশাল তারকা, অভিনেতা, সবার প্রিয় মুখ। হ্যাঁ, কিন্তু ঘটনাটা আরও নাটকীয় মোড় নিল কদিন পর, যখন সিম্পসন পুলিশের কাছে ধরা না দিয়ে পালানোর চেষ্টা করলেন। ও হ্যাঁ, সেই বিখ্যাত দৃশ্য। সাদা ফোর্ড ব্রঙ্কো গাড়িটা লস অ্যাঞ্জেলেসের হাইওয়ে ধরে ছুটছে, পেছনে পুলিশের সারি। প্রায় ৯৫ মিলিয়ন মানুষ টিভিতে লাইভ দেখছিল। সিনেমার মতো একদম। কিন্তু সত্যি, এটা শুধু একজন পালাচ্ছে তা নয়, এটা ছিল আমেরিকার একজন আইকনের পতন, লাইভ টিভিতে। এই দৃশ্যটা কেন এত আইকনিক হয়ে উঠল? দেখুন, মিডিয়া তখন ঝাঁপিয়ে পড়েছিল। 24/7 নিউজ সাইকেল যাকে বলে, সেটার একটা বড় উদাহরণ এটা। আর এর পরেই তো শুরু হলো সেই বিচার, যাকে বলা হয় শতাব্দীর সেরা বিচার, মানে ট্রায়াল অফ দ্য সেঞ্চুরি। হ্যাঁ, প্রসিকিউশনের হাতে তো বেশ জোরালো প্রমাণ ছিল মনে হয়। ডিএনএ প্রমাণ, রক্তের দাগ। অবশ্যই। ঘটনাস্থলে পাওয়া সিম্পসনের রক্তের দাগ, একটা রক্তাক্ত গ্লাভস, নিকোলের ওপর আগেকার ডোমেস্টিক অ্যাবিউজের ইতিহাসও তারা সামনে এনেছিল। প্রমাণগুলো তো বেশ সলিড শোনায়, কিন্তু সিম্পসনের পক্ষেও তো ছিল বাঘা বাঘা আইনজীবী, ওই ড্রিম টিম বলে যাদের ডাকা হতো। একদম। জনি কোক্রেন, রবার্ট শ্যাপিরো, মানে তাবড় তাবড় নাম। তারা শুধু প্রমাণ খণ্ডন করার চেষ্টা করেনি, তারা একটা পুরো অল্টারনেটিভ ন্যারেটিভ, মানে অন্য একটা গল্প বলার চেষ্টা করেছিল। আচ্ছা, যেমন? যেমন ধরুন, পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলা, বর্ণবাদের অভিযোগ, লস অ্যাঞ্জেলেসের তখনকার যে সামাজিক পরিস্থিতি, মানে পুলিশের উপর বিশেষ করে আফ্রিকান আমেরিকান কমিউনিটির যে অবিশ্বাস, সেটাকে তারা খুব কাজে লাগিয়েছিল। হুম, কৌশলটা খুব ইন্টারেস্টিং। আর তারপর তো কোর্টরুমে সেই নাটকীয় মুহূর্তটা এলো। হ্যাঁ, যখন সিম্পসনকে ওই রক্তাক্ত গ্লাভসটা পরতে বলা হলো। আর গ্লাভসটা হাতে ঠিকমতো লাগলো না। ঠিক, আর তখনই জনি ককরেনের সেই বিখ্যাত উক্তি, ইফ ইট ডাজন্ট ফিট, ইউ মাস্ট অ্যাকুইট, মানে যদি ফিট না করে তবে খালাস দিতেই হবে। একটা গ্লাভস, একটা লাইন, কি সাংঘাতিক প্রভাব ফেলেছিল। এটা কি শুধু একটা চালাক আইনি কৌশল ছিল, নাকি সত্যি প্রমাণ নিয়ে সন্দেহ তৈরি করতে পেরেছিল? আমার মনে হয় দুটোই। একদিকে এটা দারুণ একটা কোর্টরুম ড্রামা, যা জুরির মনে গেঁথে যায়। অন্যদিকে এটা প্রসিকিউশনের কেসের একটা মানে আপাত দুর্বলতা তো তুলে ধরেছিল। হতে পারে গ্লাভসটা রক্তে ভিজে ছোট হয়ে গেছিল বা অন্য কোনো কারণ, কিন্তু দৃশ্যটা খুব পাওয়ারফুল ছিল। আর এই সব কিছুর ফল, প্রায় ৮ মাস ট্রায়াল চলল। তারপর? তারপর ১৯৯৫ সালের অক্টোবরে জুরি সিম্পসনকে নির্দোষ ঘোষণা করল ফৌজদারি মামলায়। আর ওই রায়টা, ওহ, ওটা যেন পুরো আমেরিকাকে আবার ভাগ করে দিল। একদিকে অনেকে, বিশেষ করে আফ্রিকান আমেরিকানদের একাংশ মনে করলেন ন্যায় বিচার হয়েছে, পুলিশের উপর তাদের ভরসা ছিল না। ঠিক। আর অন্যদিকে শ্বেতাঙ্গ আমেরিকানদের অনেকে বা সাধারণ মানুষও অনেকে, তারা একদম হতবাক। এত প্রমাণ, তাও নির্দোষ। জাতিগত বিভেদটা খুব পরিষ্কারভাবে বেরিয়ে এসেছিল। কিন্তু গল্পটা তো ওখানে শেষ হলো না। না, একদমই না। ১৯৯৭ সালে আবার একটা মামলা হলো, দেওয়ানি মামলা, সিভিল কেস। সেখানে কিন্তু প্রমাণের স্ট্যান্ডার্ডটা একটু অন্যরকম। মানে সন্দেহাতীত প্রমাণ করতে হয় না, শুধু সম্ভাবনার পাল্লা ভারী হলেই চলে। আর সেই মামলায়? সেই মামলায় অন্য এক জুরি সিম্পসনকে নিকোল ব্রাউন আর রন গোল্ডম্যানের মৃত্যুর জন্য দায়ী সাব্যস্ত করল, আর বিরাট অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিল। তার মানে ক্রিমিনাল কোর্টে নির্দোষ, কিন্তু সিভিল কোর্টে দায়ী। একই ঘটনার দুটো আলাদা রায়। হ্যাঁ, আর তারপর তো আরও অনেক পরে ২০০৮ সালে সিম্পসন আবার জেলে গেলেন,
লাস ভেগাসে একটা সশস্ত্র ডাকাতির মামলায় সেবার দোষী সাব্যস্ত হলেন, প্রায় 9 বছর জেলও খাটলেন। পুরো ব্যাপারটা ভাবলে অনেক প্রশ্ন আসে, যেমন খ্যাতি, টাকা পয়সা, এগুলো কি বিচারককে প্রভাবিত করতে পারে? মিডিয়ার রোলটা ঠিক কি? ডিএনএর মতো সায়েন্টিফিক প্রমাণও কি সবসময় যথেষ্ট নয়? এই মামলা এইসব প্রশ্নগুলোকে বড় করে সামনে এনেছে। এটা দেখিয়েছে কিভাবে একই ঘটনা, একই প্রমাণকে সমাজের এক একটা অংশ তাদের নিজেদের অভিজ্ঞতা, নিজেদের বিশ্বাস দিয়ে সম্পূর্ণ অন্যভাবে দেখতে পারে। আমেরিকার ভেতরে যে জাতিগত বিভেদ আর বিচার ব্যবস্থার ওপর তার যে প্রভাব, এই কেসটা সেটার একটা খুব বড় উদাহরণ। শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই যে ফৌজদারি আর দেওয়ানি আদালতের দুটো আলাদা রায়, এটা কি আমাদের বিচার ব্যবস্থার মূল ধারণাটা নিয়েই প্রশ্ন তোলে? মানে যখন একজনকে সন্দেহাতীতভাবে দোষী প্রমাণ করা গেল না, কিন্তু সম্ভাবনার ভিত্তিতে দায়ী করা গেল, তখন ন্যায় বিচার ব্যাপারটা ঠিক কি? আর আইনি দায়বদ্ধতাকেই বা সমাজ কিভাবে দেখে? এই ধারণাগুলো কি আসলে আপেক্ষিক? এটা নিয়ে ভাবার আছে।